ক্যালকাটা ইউনিভার্সিটির সেট 2 এবং সেমিস্টার 2 এর কোশ্চেন অ্যান্সার। প্রথম কোশ্চেনটা বলেছে এই যে স্টার কার্বনটা দেওয়া হয়েছে, এই স্টার কার্বনটা সিউডো অ্যাসিমেট্রিক সেন্টার কেন? নোমেনক্লেচার করলে এই যে কার্বনটার আরএস করলে দেখবে আর পাচ্ছি, আর এই কার্বনটার আরএস করলে পাচ্ছি এস। এখন এই যে স্টার কার্বনটার আর অর এস যে নোমেনক্লেচার, সেই নোমেনক্লেচারটা পসিবল, কিন্তু কম্পাউন্ডটাকে দেখলে কাইরাল মনে হচ্ছে না, কিন্তু এই স্টার কার্বনটার আরএস নোমেনক্লেচারটা পসিবল। এবং যদি আমরা আরএস নোমেনক্লেচার করে দেখি, দেখব যে এইটা পাচ্ছি আর, এই আরটাকে ছোট হাতের লেখা হয় আর। এই কারণে এই যে কার্বনটা রয়েছে, এই কার্বনটাকে বলা হয় সিউডো অ্যাসিমেট্রিক কার্বন বা সিউডো অ্যাসিমেট্রিক সেন্টার। মানে যে কার্বনের আরএস নোমেনক্লেচার পসিবল কিন্তু দেখে মনে হবে না কম্পাউন্ডটা কাইরাল, তাকে বলা হবে সিউডো অ্যাসিমেট্রিক সেন্টার। পরের কোশ্চেন বলেছে স্টার কার্বনটা কেন নন স্টিরিওজেনিক? তো নন স্টিরিওজেনিক বলেছে মানে আমাকে কি করতে হবে? প্রথমে এইটা এবং এইটাকে ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে এইটাকে এবং এইটাকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে দেখতে কেমন হচ্ছে? পিএইচটা পিএইচ থাকছে, এইটা কি হচ্ছে? এই যে ডাউনটা আপে চলে আসবে, এবং ইন্টারচেঞ্জ করেছি, এটা কি হবে? ডাউনে চলে যাবে, অর্থাৎ ইন্টারচেঞ্জ হয়েছে। ক্লিয়ার? এবার দেখো এই কম্পাউন্ডটাকে যদি 180 ডিগ্রিতে রোটেট করাই, তাহলে যেটা পাচ্ছি সেটা হলো এটা পিএইচ। 180 ডিগ্রি করলে ডাউনটা আপে চলে আসছে এবং আপটা ডাউনে চলে যায়। দেখো এই কম্পাউন্ড দেখো একই, তাহলে আফটার ইন্টারচেঞ্জ করে আমি কোনো নতুন স্টিরিও আইসোমার পেলাম না। সো আফটার ইন্টারচেঞ্জিং উই আর নট গেটিং এনি আদার স্টিরিও আইসোমার, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড নন স্টিরিওজেনিক সেন্টার বা নন স্টিরিওজেনিক কার্বন। পরেরটা আসি, আমাকে বলেছে মেকানিজমটা করতে এবং প্রোডাক্টটা কী হবে। তাহলে প্রথমে কী হবে? র্যাডিক্যাল ইনিশিয়েশনের সময় কী হবে? ক্লোরিন আর ক্লোরিনের মধ্যে বন্ডটা ব্রেক হয়ে যাবে, তাহলে সিএল ডট আর একটা সিএল ডট তৈরি হচ্ছে। এটা হলো র্যাডিক্যাল ইনিশিয়েশন। ঠিক আছে, এবার হলো প্রোপাগেশন। যে সিএল ডটটা তৈরি হয়েছে আর এই যে CH3, এটার একটা হাইড্রোজেন বার করে নিলাম, র্যাডিক্যাল প্রোপাগেট করবে। এই সিএলটা কী করবে? এইটাকে নেবে এবং এইখানে একটা ডট তৈরি করবে, তাহলে CH3 CH2 ডট তৈরি করলো। এই ডটটা আবার একটা সিএল এর সঙ্গে রিয়াকশান করবে, রিয়াকশান করে কী তৈরি করলো? CH3 CH2 সিএল, আবার দেখো সিএল ডট তৈরি করলো। খেয়াল করে দেখো এই জিনিসটা আবার রিটার্ন চলে এলো, তাহলে আবার একই রকম হবে, সিএল ডট আবার একটার সঙ্গে রিয়াকশান করবে। তো এরকমভাবে চলতে থাকবে। তো আলটিমেটলি এর মধ্যে খেয়াল করে দেখো আমরা কিন্তু একটা প্রোডাক্ট পেয়ে গেছি, CH3 CH2 সিএল। তার মানে অ্যান্সারটা হবে CH3 CH2 সিএল। মেকানিজম কিন্তু এখানে শেষ নেই, এটা হলো র্যাডিক্যাল প্রোপাগেশন, মানে প্রোপাগেট করছে। এবার হলো টার্মিনেশন, র্যাডিক্যালটা টার্মিনেট হবে। এবার র্যাডিক্যাল কী কী তৈরি হচ্ছে দেখো, সিএল ডট একটা তৈরি হয়েছে, আর একটা কী তৈরি হয়েছে? আর একটা CH3 CH2 ডট তৈরি হয়েছে। এই দুটোই তো র্যাডিক্যাল তৈরি হয়েছে, তার টার্মিনেট কীভাবে হতে পারে? টার্মিনেট হতে পারে এই দুজন মিলে জোড়া লেগে একটা প্রোডাক্ট তৈরি করতে পারে, আবার একটা সিএল ডট আর একটা সিএল ডট জোড়া লাগতে পারে, জোড়া লেগে CL2 তৈরি করতে পারে। একটা CH3 CH2 ডট আর একটা মনে করো CH2 CH3 ডট জোড়া লাগতে পারে, জোড়া লেগে CH3 CH2 CH2 CH3 তৈরি করতে পারে। তার মানে এইগুলো হলো সবই র্যাডিক্যাল টার্মিনেশন প্রোডাক্ট। ঠিক আছে, তার মানে এইটা হলো এর পসিবল মেকানিজম। পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেনে বলেছে হুইচ কার্বন এক্সিস্ট অ্যাজ আয়নিক ফর্ম? কোনটা আয়নিক ফর্মে থাকবে? দেখো অ্যান্সারটা ফার্স্ট একটা হবে, তার কারণ এটা যদি আয়নিক কার্বোক্যাটায়ন ফর্মে থাকে তাহলে খেয়াল করে দেখো এখানে একটা কার্বোক্যাটায়ন ফর্ম করছে এবং এইটা হলো একটা অ্যারোমেটিক। কিন্তু দ্বিতীয়টা যদি আয়নিক ফর্মে থাকবার চেষ্টা করে
যে কার্বোক্যাটায়নটা ফর্ম করছে সেই কার্বোক্যাটায়নটা হলো অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে যেহেতু ফার্স্টের কম্পাউন্ড একটা অ্যারোমেটিক ফর্ম করতে পারছে আয়োনাইজড হওয়ার পর, তাই জন্য ফার্স্টেরটা বেশি পরিমাণে কার্বোক্যাটায়ন এবং আয়নিক ফর্মে থাকবে। কোশ্চেন নাম্বার 5-এ আসছি। বলেছে হুইচ কম্পাউন্ড ডিকম্পোজড ইজিলি, কোনটা সহজে ডিকম্পোজড হয়? উত্তর হলো ফার্স্টেরটা। কারণ দেখো এ যদি র্যাডিক্যাল ফর্মে ডিকম্পোজড হয় তাহলে কি তৈরি করছে? CH3 এইটা তৈরি করছে, এইটা একটা ডট তৈরি করছে, নাইট্রোজেন এই ডট জোড়া লাগছে, যেটা জোড়া লেগে N2 গ্যাস তৈরি করে দেবে, আর একটা এইখানে র্যাডিক্যাল তৈরি করছে, ঠিক কি না? খেয়াল করে দেখো এখানে যে র্যাডিক্যালটা তৈরি করছে তিনটে CH3 গ্রুপ দেখো প্লাস আই ইফেক্ট দিচ্ছে, তাহলে তিনটে প্লাস আই ইফেক্ট দিয়ে এটাকে কী করছে? স্টেবল করছে। তার মানে এই র্যাডিক্যালটা কী আছে? হাইলি স্টেবল একটা। কিন্তু দেখো দ্বিতীয় কম্পাউন্ডে যদি র্যাডিক্যাল ফর্ম করে সেটা দেখো CH3 ডট তৈরি করছে। তাহলে বলবো প্রথম কম্পাউন্ডের ক্ষেত্রে ইউভি লাইট দেওয়ার পর যে র্যাডিক্যালটা ফর্ম করছে সেই র্যাডিক্যালটা ডিউ টু দ্য প্লাস আই এফেক্ট ইট ইজ স্টেবল, আর স্টেবল হওয়ার জন্য এটা র্যাডিক্যাল ফর্ম করবে এবং ইজিলি ডিকম্পোজড হবে। কোশ্চেন নাম্বার 6-এ এসো। বলেছে কোনটা ডিহাইড্রেশন রেটটা ফার্স্ট হবে? থার্মোডিনামিক্যালি দেখাতে দেখো এই কম্পাউন্ডটা একটা সাইক্লিক কম্পাউন্ড তৈরি করবে, ঠিক আছে, আর জল তৈরি করবে। দ্বিতীয় কম্পাউন্ডটাও জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে গিয়ে কেমন তৈরি করবে? একটা সাইক্লিক কম্পাউন্ড তৈরি করছে। যদি এন্ট্রপির দিক থেকে দেখতে চাই দুটোই ফেভারেবল, তার কারণ দুটোর ক্ষেত্রেই একটা মলিকুল থেকে দুটো মলিকুল তৈরি হচ্ছে, এটার ক্ষেত্রেও একটা মলিকুল থেকে দুটো মলিকুল তৈরি হচ্ছে। তো এন্ট্রপির দিক থেকে দেখতে গেলে দুটোর ক্ষেত্রেই পজিটিভ, কিন্তু তো দুটোই কিন্তু ফেভারেবল। এবার থার্মোডাইনামিক্সে আরেকটি টার্মে আসছি, সেটা হলো এনথ্যালপি, যেটাকে ডেল্টা এইচ দিয়ে দেখানো হয়। খেয়াল করে দেখো এটা ছোটো রিং, অ্যাঙ্গেল স্ট্রেন্থ থাকবে, আর এইটা দেখো বড় রিং, অ্যাঙ্গেল স্ট্রেন্থ কম থাকবে। তার মানে এইটার ক্ষেত্রে ডেল্টা এইচটা মোর নেগেটিভ, আর এটার ক্ষেত্রে ডেল্টা এইচটা লেস নেগেটিভ। বুঝতে পারছো? প্রথম কথা নেগেটিভ কেন? নেগেটিভ এই কারণে দেখো নতুন করে একটা বন্ড ফর্ম করেছে, যেখানে বন্ড তৈরি হয় সেখান থেকে এনার্জি লিবারেট হয়, এনার্জি বেরিয়ে আসে এবং এনথালপি চেঞ্জটা তখন নেগেটিভ হয়। তো দুটোর ক্ষেত্রেই নেগেটিভ হবে। কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো এটা রিংটা ছোট হওয়ার জন্য কি হচ্ছে? ডেল্টা এইচটা লেস নেগেটিভ, কিন্তু এখানে রিংটা বড় হওয়ার জন্য ডেল্টা এইচটা মোর নেগেটিভ। এখন আমরা কি জানি? ডেল্টা জি সমান কি হয়? ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। ডেল্টা এস তো দুজনের ক্ষেত্রেই পজিটিভ, সেটা ইম্পর্টেন্ট না, টেম্পারেচারটা ফিক্সড, টেম্পারেচার করতে। কিন্তু প্রথমটার ক্ষেত্রে ডেল্টা এইচটা মোর নেগেটিভ, ঠিক কিনা? আর ডেল্টা এইচটা মোর নেগেটিভ মানে কী হবে? ডেল্টা জিটা হবে কী হবে? মোর নেগেটিভ। তাহলে প্রথমটার ক্ষেত্রে ডেল্টা জি যেহেতু বেশি নেগেটিভ হচ্ছে, তার মানে থার্মোডিনামিক্যালি প্রথম যে কম্পাউন্ডটা রয়েছে সেটা কিনা বেশি পরিমাণে ডিহাইড্রেশন করবে, অর্থাৎ জল বার করে দেবে। পরে কোশ্চেনে এসো। বলছে ইউজিং হ্যামন্ড পস্টুলেট। হ্যামন্ড পস্টুলেট কী বলছে? বলছে ট্রানজিশন স্টেটের স্ট্রাকচার হবে সেইটাই যেটা এনার্জেটিক্যালি ক্লোজ রয়েছে। এখন দেখো রিঅ্যাক্ট্যান্ট না প্রোডাক্ট কার কাছাকাছি রয়েছে? এনার্জেটিক্যালি প্রোডাক্টের মতন রয়েছে। তার মানে বলবো এর ট্রানজিশন স্টেট হবে বা ট্রানজিশন স্টেটের স্ট্রাকচার হবে অ্যাকর্ডিং টু দ্য হ্যামন্ড পস্টুলেট প্রোডাক্ট লাইক, প্রোডাক্টের মতন স্ট্রাকচার হবে। ওকে, পরে কোশ্চেনে আসছি। বলেছে হোয়াই ফ্লুরিন ইজ এ পোলার নিউক্লিওফাইল ইন প্রোটিক সলভেন্ট দ্যান আয়োডাইড। দেখো F মাইনাস এবং I মাইনাস যখনই তুমি নিচ্ছ, এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, প্রোটিক সলভেন্ট। যখনই তুমি প্রোটিক সলভেন্ট নিয়েছো মানে যার মধ্যে OH গ্রুপ আছে, সেই OH গ্রুপ কী করছে? এই যে মাইনাস চার্জটা রয়েছে এই মাইনাস চার্জটার সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করে দিচ্ছে। তাহলে এটার সঙ্গে কী করছে? H বন্ডিং করছে। এখন H বন্ডিং করে দিলে কি হবে? নেগেটিভ চার্জ, এই যে নেগেটিভ চার্জ যেটা রয়েছে F মাইনাস, সেটা কী হবে? লেস অ্যাভেলেবেল, কম পরিমাণে পাবো, তাই না? আর এইটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কী হবে? লেস H বন্ডিং হবে। এবার H বন্ডিং কেন কম হচ্ছে? কারণ আয়োডিনের ইলেকট্রোনেগেটিভিটিটা লো। হাইড্রোজেন বন্ডিং তখন বেশি হয়
যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তো F মাইনাসের ইলেকট্রোনেগেটিভিটি বেশি I মাইনাসের চেয়ে, তাই F মাইনাসের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিংটা বেশি হবে। এখন হাইড্রোজেন বন্ডিং হলে কী হবে, নেগেটিভ চার্জ কি আর পাবো? নেগেটিভ চার্জটা তো পুরো হাইড্রোজেন বন্ডিং করে নিয়ে নিচ্ছে। তো এই কারণে F মাইনাসের থেকে I মাইনাস বেটার নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে। ঠিক আছে, পরেরটা এসো। পরের কোশ্চেনটা দিয়েছে কম্পেয়ার ইলেকট্রোফিলিসিটি, এই যে কার্বনিল কম্পাউন্ডে। দেখো খেয়াল করে দেখো, এখানে অক্সিজেনের যে লোন পেয়ারটা রয়েছে সেই লোন পেয়ারটা রেজোন্যান্স করছে। এই রেজোন্যান্স করে ডেল্টা প্লাস ক্যারেক্টারটাই কী করে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে। দেখো রেজোন্যান্স করছে, তার মানে কী হবে, ডিউ টু দ্য রেজোন্যান্স ডেল্টা প্লাস ক্যারেক্টারটা কী হবে, লো হবে। কিন্তু প্রথম কম্পাউন্ডে দেখে এই ফ্লোরিনগুলো কী করছে বলো তো, টেনে নিচ্ছে। তাহলে ফ্লোরিনগুলো টেনে নিলে কী হবে, ডেল্টা প্লাস ক্যারেক্টার কী হবে, ডেল্টা প্লাস ক্যারেক্টারটা কী হবে, হাই হবে। আর ডেল্টা প্লাস ক্যারেক্টার যার বেশি হবে তার ইলেকট্রোফিলিসিটি বেশি হবে। তার মানে ইলেকট্রোফিলিসিটি কোন কম্পাউন্ডার বেশি, এই কম্পাউন্ডার বেশি, কারণ ফ্লোরিনগুলো ইলেকট্রন উইথড্র করে নিচ্ছে বা টেনে নিচ্ছে বলে। পরেরটা আসি। পরেরটা বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কার্বনিয়াম এবং কার্বনিয়াম আয়ন। ওকে, একটা কথা মনে রাখবে ভালো করে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে কার্বনিয়াম আয়ন এটা হলো পেন্টাভ্যালেন্ট, পেন্টাভ্যালেন্ট মানে এটাকে কেমন দেখতে হবে, এটাকে দেখতে এরকম হবে HCHH এইটা হলো তোমার কাছে কার্বনিয়াম আয়ন। আর কার্বনিয়াম আয়ন কী হবে, কার্বনিয়াম আয়ন। ঠিক আছে, কার্বনিয়াম আয়ন আর একটা কি কার্বনিয়াম আয়ন, এটা হলো তোমার কাছে ট্রাইভ্যালেন্ট। ট্রাইভ্যালেন্ট মানে কি, কার্বনের মধ্যে প্লাস, তিন দিকে তিনটে গ্রুপ থাকবে। মনে করে এই ছিল, অ্যাকচুয়ালি এরকম থাকে না, এটা ট্রাইগোনাল হয়ে থাকে, তাই জন্য প্লাস এবং তিন দিকে তিনটে গ্রুপ, মানে ট্রাইগোনাল স্ট্রাকচার ফর্মে থাকে। ঠিক আছে, এই ট্রাইগোনাল থাকে। তো এটা হলো ডিফারেন্স, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। হ্যাঁ, মনে থাকে জানো। পরের কোশ্চেন বলেছে ডেল্টা জি এর ভ্যালু বলে দিয়েছে -1.6 কিলোজুল, তার মানে ডেল্টা জি নট -1.6 কিলোজুল। এটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করো, 1000 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে -1600 জুল। এবার আমরা ডেল্টা জি সমান কি জানি, -8t ln k ইকুইলিব্রিয়াম। তাহলে k ইকুইলিব্রিয়াম সমান হচ্ছে e টু দি পাওয়ার -delta g বাই RT, মানে e টু দি পাওয়ার মাইনাস এই যে ভ্যালুটা -1600 জুল বাই আর এর ভ্যালু 8.314, টেম্পারেচার 25 ডিগ্রি মানে 298। বসিয়ে দিলে কে ইকুইলিব্রিয়ামের ভ্যালুটা আমার কাছে বেরিয়ে আসবে। কোশ্চেন নাম্বার 12 কম্পেয়ার করতে বলেছে CH বন্ড এনার্জি ইন প্রেজেন্স অফ ইউভি রে। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে আমরা হাইড্রোজেনের বন্ডটাকে ব্রেক করব, হাইড্রোজেনের বন্ডটাকে ব্রেক করব। ব্রেক করে প্রথমটার ক্ষেত্রে একটা র্যাডিক্যাল পাচ্ছি, দেখো CH2 ডট, তার সঙ্গে Cl। দ্বিতীয়টার ক্ষেত্রেও হাইড্রোজেনের বন্ডটাকে ব্রেক করব। করবার পর কী পাচ্ছি, CH2 ডট NO2। ঠিক আছে, এখন দেখো প্রথমটার ক্ষেত্রে অবশ্যই স্টেবল, কারণ ক্লোরিন টেনে নিচ্ছে, কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে ভালো করে দেখো, এটা দেখো রেজোন্যান্স করতে পারছে। প্রথমটার ক্ষেত্রে বলতেই পারো ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, এটাও একটা পয়েন্ট বলতে পারো, কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো রেজোন্যান্স করতে পারছে এই পাই বন্ড এবং এই পাই বন্ডের মধ্যে, তো মোর রেজোন্যান্স। এবং এই কারণের জন্য দ্বিতীয় যে কম্পাউন্ডটা রয়েছে মানে CH3NO2 ইজিলি CH বন্ড ব্রেক হবে। ক্লিয়ার আছে? তো এই ছিল তোমাদের মোটামুটি কোশ্চেন অ্যান্সার। ভালো করে প্র্যাকটিস করতে হবে, এরকম ধরনের কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। ধন্যবাদ।